আসসালামু আলাইকুম, আমি শাফাতুল নোমান। আজকে আমরা HTML এর উপরে তৃতীয় ক্লাসটি করব। গত ক্লাসে আমরা HTML এর খুবই গুরুত্বপূর্ণ ট্যাগগুলো দেখেছিলাম। আজকে আমরা HTML কোড করার জন্য কিছু ভালো এডিটর আছে, যেগুলো আমি প্রথম ক্লাসে বলেছিলাম, যেমন সাবলাইম টেক্সট, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, ভিজুয়াল কোড। তো আজকে আমরা সেগুলো থেকে সাবলাইম টেক্সট, এটা আমি আগে কাজ করতাম এবং এখানে HTML কোড করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। সে কারণে আজকে সাবলাইম টেক্সট দিয়ে আমি আপনাদের HTML কোড করে দেখাবো। এটা খুব সহজ এবং এটা ওপেন সোর্স। এটা আপনি ফ্রিতে এটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন এবং এটা ইউজ করা খুব সহজ। খুব সহজে এটা আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ইনস্টল করে ফেলতে পারবেন। আচ্ছা, আমরা দেখি তাহলে সাবলাইম টেক্সটটা কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করা যায়। ব্রাউজারে এসে আপনি যদি সাবলাইম টেক্সট দেখেন, তাহলে এই যে আমাদের www.sublimetext.com আমাদের দেখাচ্ছে। এই লিঙ্কে প্রবেশ করলে এই যে এখানে আমাদের উইন্ডোজটা সিলেক্ট করা আছে। এখানে যারা ম্যাক ইউজার তারা ম্যাকের ভার্সনটা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর যারা লিনাক্স আছেন, লিনাক্সের ভার্সনটাও ডাউনলোড করে নিতে পারবেন। আমরা এই উইন্ডোজের জন্য, যেহেতু আমি উইন্ডোজ ইউজ করছি, সেহেতু উইন্ডোজের জন্য আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু একটা ফাইল অলরেডি ডাউনলোড করা আছে, আমি আর একটা ফাইল আর ডাউনলোড করছি না। আপনারা জাস্ট এখানে ডাউনলোড ফর উইন্ডোজ ক্লিক দিলেই ডাউনলোডটা শুরু হয়ে যাবে এবং আপনাদের এই ডাউনলোডে গিয়ে আপনারা দেখতে পাবেন আপনাদের সাবলাইম টেক্সটের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেছে এবং এটা 64 বিটের। আপনারা খুব ইজিলি ভাবে এই সফটওয়্যারটা কম্পিউটারে ইনস্টল করে ফেলতে পারবেন। জাস্ট নর্মাল অন্যান্য অ্যাপ্লিকেশনের মতনই এটা নেক্সট করে করে শেষে ফিনিশ করলেই এটা ইনস্টল হয়ে যাবে এবং সেটা আপনারা এই স্টার্টে গিয়ে এখানে সাবলাইম টেক্সট লিখলে এখানে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা স্টার্ট করতে পারেন, অথবা আপনারা ওপেন ফাইল লোকেশন এখানে গিয়ে এই যে দেখেন এই সাবলাইম টেক্সট আমাদের সি ড্রাইভে ইনস্টল হয়েছে। এখান থেকে আপনারা জাস্ট এটাকে কপি করে আপনারা ডেস্কটপে রাখতে পারেন। আমি যেমন এভাবে সাবলাইম টেক্সট অ্যাপ্লিকেশনটা রেখেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আশা করছি আপনারা এতটুকু কাজ নিজেরাই করতে পারবেন। আমরা আমাদের বিগত যে ক্লাসটা যে পর্যন্ত শেষ করেছিলাম সেখান থেকে আমরা শুরু করব। তাহলে আমরা চলে যাচ্ছি। এটা আমাদের HTML কোর্সের মধ্যে এই ফাইলটা নিয়ে আমরা কাজ করেছিলাম এবং এটা আমরা সাবলাইম টেক্সটে ওপেন করে নিব। প্রথমে আমি সাবলাইম টেক্সটটাকে ওপেন করে নিচ্ছি ডাবল ক্লিক দিয়ে। আচ্ছা, আপনারা যখন ওপেন করবেন এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে কিছু
টুলস এর অপশন আছে, এই যেখানে ফাইলে গেলে পরে আপনি নিউ ফাইল ওপেন করতে পারবেন, সেভ করে কাজ করতে পারবেন। তারপর একটা আপনার ফাইল সেটা আছে সেটাকে ওপেন করে কাজ করতে পারবেন। এখানে পুরো ফোল্ডারটা যদি কারো কোনো প্রজেক্ট হয় ওয়েবসাইটের উপরে, সেই প্রজেক্টটা এখানে পুরোপুরি নিয়ে একটা একটা করে ওয়েব পেজ ওপেন করে কাজ করতে পারবে। আচ্ছা, এখানে এডিটে কিছু অপশন আছে, এগুলো আপনারা দেখবেন, আপনাদের যদি কোনো প্রয়োজন হয় কোনো কিছু করার সেগুলা নিয়ে কাজ করতে পারবেন। আপাতত আমরা বেশি অপশনের মধ্যে যাব না। আর এই যে প্রিফারেন্সের মধ্যে যে ব্রাউজার প্যাকেজ, আমাদের পরবর্তীতে সিএসএস বা জাভাস্ক্রিপ্ট পড়ার সময় কিছু প্যাকেজ ইনস্টল করা লাগতে পারে এখানে এক্সট্রা ভাবে, তখন সেগুলো আমরা ব্যবহারটা দেখব। এছাড়া এখানে আছে এই যে থিম, আপনারা এখানে সিলেক্ট থিমে গিয়ে কাস্টমাইজ থিমে গিয়ে আপনারা ইচ্ছা মতো আপনাদের থিমটাকে চেঞ্জ করে নিতে পারবেন। আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এটা পছন্দ করি, তাই ব্ল্যাকের মধ্যে আছি। আর তারপর এই যে ফন্ট সাইজ যদি আপনারা মনে করেন চেঞ্জ করবেন, তো ফন্ট সাইজটা চেঞ্জ করে নিতে পারবেন। তো মোটামুটি এতটুকুই, আমরা বেশি কিছু অপশনে যাব না, আমাদের যেটা যেটা প্রয়োজন সেই অপশনগুলো আমরা দেখে নিব। আচ্ছা, তাহলে আমরা একটা, আমাদের যেহেতু ফাইল ক্রিয়েট করাই আছে, আমরা জাস্ট এই ফাইলটাকে টেনে নিয়ে এসে এখানে দিলেই আমাদের এটা দেখেন খুব সুন্দরভাবে এই যে আমাদের ডেস্কটপ HTML কোর্স index.html আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে। এছাড়া আপনারা যদি মনে করেন লোকেশনে গিয়ে ওপেন করবেন তাতেও সমস্যা নাই, ওপেন ফাইল, এই যে আমাদের ডেস্কটপের মধ্যে এই যে HTML কোর্স এই ফোল্ডারের মধ্যে এই যে ইন্ডেক্স ওপেন করলে সেভাবে আপনি ওপেন করতে পারেন। তবে ড্র্যাগ এন্ড ড্রপ করে ওপেন করাটা ইজি, আপনারা এইভাবে ওপেন করেও কাজ করতে পারবেন, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা গতদিন কাজ আমরা করেছিলাম সেটা হচ্ছে আমরা বেশ কিছু গত ক্লাসে আমরা HTML এর ট্যাগ গুলো আমরা দেখেছিলাম। এই যে টাইটেল, পি ট্যাগ, আই ট্যাগ, বিয়ার ট্যাগ, ইএম ট্যাগ, যে বি বোল্ড করার জন্য স্ট্রং, তারপর টাইটেলের অনেক ধরনের ট্যাগ আছে সেগুলো দেখেছিলাম। আচ্ছা, আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু ট্যাগ দেখব। আচ্ছা, একটা ট্যাগ আছে হচ্ছে মার্ক। সাবলেম টেক্সটের কিছু সুবিধা আছে, এই সুবিধাগুলো আমি একটু আপনাদের দেখাই দিই, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আমরা যদি একটা নিউ ফাইল নিই এবং এই ফাইলটাকে আমরা নোটপ্যাড আমি দেখাইছিলাম HTML কোড করার জন্য ফাইলটাকে কিভাবে সেভ করতে হবে, তাহলে একটা ব্রাউজার হিসেবে আমরা এটাকে ওপেন করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই এটাকে সেভ এজ দিই, সেভ এজ দিয়ে ডেস্কটপ HTML কোর্সের মধ্যেই আমাদের সেভ হোক, সমস্যা নাই। এখন এই ফাইলটার নাম দিলাম আমরা নিউ ডট, আগের মতনই html আমাদের ইউজ করতে হবে। এখানে দেখবেন যে আমাদের নোটপ্যাডের সময় আমরা অল ফাইল দিয়ে কাজ করছিলাম,
আর ওখানে খুব বেশি অপশন ছিল না, কিন্তু এখানে যদি আপনি ট্যাবে ক্লিক দেন, দেখেন এখানে অনেক ধরনের আমাদের ফাইলের টাইপ আসছে। আমরা যেহেতু HTML করব, দেখেন এই যে এখানে CSS ও আছে। আমরা যখন CSS নিয়ে কাজ করব তখন এটাকে CSS দিয়ে সেভ করতে হবে। এছাড়া যেখানে HTML আছে, যেখানে দেখেন আপনারা জাভার জন্য জাভা আছে, ঠিক আছে। আপনারা মানে এই এডিটরটা খুব একটা লাইট ওয়েট এবং এটার মাল্টিপল ইউজ আছে। এখানে অনেক ধরনের আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে কোড করতে পারবেন। এই যে দেখেন পাইথন আছে, হ্যাঁ, এখানে যে SQL আপনি করতে পারবেন। তো এখানে অনেক ধরনের আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো এখানে খুব ইজিলি ভাবে কোড করতে পারবেন এবং এটা আউটপুট আপনাকে খুব সুন্দরভাবে দেখাবে এবং ব্যবহারটাও খুব ইজি এবং লাইট ওয়েট। আপনার অনেক কাজ একটা অনেক কোড আপনার খুব ইজি করে দিবে এবং অল্প কিছু লেখাতেই আপনার অনেকগুলো কোড আপনি লিখতে পারবেন। আসলে আমরা যখন এখন খুব ছোট করে কাজ করছি একটা পেজের মধ্যে, কিন্তু আসলে আমরা যখন একটা ওয়েবসাইট বানাইতে যাব, সাপোজ ধরেন একটা ই-কমার্স ওয়েবসাইট অথবা ট্রাভেল এজেন্সি অথবা একটা কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট, তখন কিন্তু আমাদের অনেকগুলো একটা প্রজেক্টের মধ্যে অনেকগুলো পেজ থাকবে। সেখানে অনেক ইমেজ ফাইল থাকবে, জাভাস্ক্রিপ্ট ফাইল থাকবে, CSS ফাইল থাকবে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা আমাদের যেটা বাই ডিফল্ট নোটপ্যাড আছে সেটা দিয়ে আমরা কাজ করতে পারবো না, অনেক কঠিন হয়ে যাবে হ্যান্ডেল করা। তো বড় প্রজেক্টের জন্য আসলে তখন মানুষ এই ধরনের এডিটর গুলো ইউজ করে, যেটা প্রজেক্ট করতে অনেক সুবিধা হয় বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে। তাহলে আমরা হচ্ছে এখান থেকে আমরা HTML ফরম্যাটটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং এখানে আমরা এটাকে .html লিখে দিলাম। আর এটা হচ্ছে আমাদের HTML কোর্স ফোল্ডারের মধ্যেই সেভ হবে। তো সেভ হয়ে গেছে। আমরা এই ফোল্ডারে যদি যাই, এই দেখতে পাবো যে নিউ নামের আমাদের একটা HTML পেজ একটা সেভ হয়ে গেছে। এখন আপনাকে সাবলাইম টেক্সটের কাজের কিছু মজা দেখাই। এটা খুব ইজিলি ভাবে অল্প কষ্টে আমাদের অনেকগুলো কোড লিখে দেয়। দেখুন, যদি শুধু এখানে লেস দেন লিখি, আমাদের এখানে সব ধরনের যে ট্যাগ গুলো দেখেন চলে আসছে। আমরা প্রথমে যে বোর্ড নিয়ে কাজ করেছি, তারপরে যে দেখেন বডি নিয়ে কাজ করেছি, হ্যাঁ, এখানে সব ধরনের এখানে যে EM নিয়ে কাজ করেছিলাম এগুলো চলে আসছে। তো এখানে যদি আমি HTML দিই, এই যে আমাদের HTML ফরম্যাটটা চলে আসছে। জাস্ট দেখেন এখানে যদি আমি এটা এন্টার দিই অথবা ক্লিক দিই, তাহলে এই যে দেখুন আমি বলেছিলাম যে একটা বেস ফরম্যাট আছে HTML এর, পুরো ফরম্যাটটা আমাদের এখানে চলে আসছে। যদি দেখুন আমরা HTML5 এর জন্য আমরা যে ডক টাইপ HTML লিখেছিলাম সেটা চলে আসছে। তারপর রুট HTML, এই যে স্টার্ট, এই যে ইন্ট, এই যে হেড ট্যাগ ইন্ট, হেড ট্যাগের আন্ডারে আমি বলেছিলাম যে মেটা ট্যাগ গুলো ব্যবহার হয়, মেটা, এই যে টাইটেল আছে, তারপরে যে বডি ট্যাগটা আমাদের, তো সবকিছু খুব সুন্দরভাবে চলে আসছে আমাদের। এই এখান থেকে এই পর্যন্ত আমাদের কোনো কিছুই আমাদের টাইপ করা লাগেনি, খুব ইজিলি ভাবে জাস্ট আমরা লেস দেন এইজ লিখতেই আমাদের HTML আমাদের ওই পুরো কোডটা চলে আসলো। আমরা জাস্ট ক্লিক দিলাম এবং পুরোটা লেখা হয়ে গেছে। এখন এখানে আমরা বডির মধ্যে আমাদের যেগুলো ট্যাগ আছে ট্যাগ গুলো নিয়ে খুব সুন্দরভাবে এখানে আমরা কাজ করতে পারি। তো এটা দেখুন, এটা খুবই ইজি একটা এডিটর এবং এখানে খুব ছোট ছোট কাজ করে অনেক বড় ধরনের কাজ, বড় ধরনের প্রবলেম এখানে সলভ করা যায় অল্প কিছু
টেক্সট লিখে অনেক বড় বড় কোড করা যায়, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আমরা আরো দেখবো ইন ডিটেইলসে। এখন এটা আমরা কেটে দিচ্ছি এবং আমাদের যে ফাইলটা নিয়ে আমরা কাজ করছি আমরা সেই ফাইলটাকে এখানে ইন্ডেক্স ফাইলটাকে এখানে ওপেন করে নিলাম। ঠিক আছে, বড় করে নিই। ওকে, আমরা গতদিন এই পর্যন্ত কাজ করেছি, আজকে এখান থেকে শুরু করব আমাদের নেক্সট কাজগুলো। আচ্ছা, আজকে আরেকটা ট্যাগ ইম্পর্টেন্ট আমি একটু কাজ করি, সেটা হচ্ছে এই h1 ট্যাগটাকে আমরা কপি করলাম, পেস্ট করলাম। এখন এখানে মার্ক নামে একটা ট্যাগ আমরা নিব। এই মার্ক ট্যাগের মধ্যে এই কান্ট্রি লেখাটাকে আমরা কপি করে পেস্ট করলাম, লিখলাম। এই কান্ট্রিটা আমরা কেটে দেব। আচ্ছা, তাহলে এটা কি হবে, যেখানে আই লাভ মাই আছে এবং কান্ট্রিটা মার্ক ট্যাগের মধ্যে, তার মানে হচ্ছে এই কান্ট্রিটা আমরা হাইলাইট করছি। অনেক সময় লেখার সময় টেক্সট আমাদের হাইলাইট করা লাগে, সেক্ষেত্রে এই মার্ক ট্যাগটা ব্যবহার হয়। এটাকে যদি আমরা এখন সেভ দিই, এই যে এখানে একটা আপনার পপআপ দেখাবে মাঝে মাঝে, ওরা আপনাকে এই সফটওয়্যারটা মানে লাইসেন্স পারচেজ করতে বলবে। তা আপনাদের যদি কারো প্রয়োজন মনে করেন যে পারচেজ করে কাজ করবেন, তাহলে ভালো, হয়তো আরো অ্যাডভান্স লেভেলে কিছু ফিচার আপনারা এখানে পেয়ে যাবেন। তো ফ্রিতে কাজ করতে নিলেও খুব একটা সমস্যা নাই, আপনি ফ্রিতে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন, এখানে কোনো ধরনের সমস্যা হবে না। আর পারচেজ করে কাজ করা ভালো, পারচেজ করে অনেক প্রিমিয়াম লেভেলে কাজ করা যায়, অ্যাডভান্স লেভেলে কিছু ফিচার গুলা ইউজ করা যায়। তো এই ধরনের কিছু পপআপ আসতে পারে আপনার কাজের মধ্যে, তো এটাতে ভয় পাবার কিছু নাই, জাস্ট ক্যান্সেল অথবা এখানে কেটে দেবেন তাহলে হবে। ওকে, ঠিক আছে, এটাকে আমরা সেভ করলাম। এখন এটাকে ব্রাউজার ওপেন করার নিয়ম হচ্ছে এখানে রাইট ক্লিক করে দেখেন এখানে ওপেন ইন ব্রাউজার আছে, এটাতে ক্লিক দিলে ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। এই যে দেখুন, আচ্ছা এই যে এই জোনটাকে দেখেন, এখানে আমাদের মার্ক ছিল না, কান্ট্রিটা মানে মার্ক অন্য কোনো কালারে আসেনি, কিন্তু যখন আমরা এই যে লাস্টে লাভ মাই কান্ট্রি এবং কান্ট্রিটাকে মার্ক ট্যাগের মধ্যে নিলাম, তখন খুব সুন্দরভাবে একটা ইয়েলো কালার চলে আসলো এটাকে হাইলাইট করার জন্য। ঠিক আছে, এটাকে হাইলাইট ট্যাগ বা মার্ক ট্যাগও বলা হয়। আচ্ছা, এখন আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে একটা কোড করা আছে, সেই কোডটা পরবর্তীতে আমরা ব্যবহার করব, কিন্তু এই মুহূর্তে আমাদের ওই কোডটা ব্যবহারের প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমাদের কমেন্ট ইউজ করতে হয়। কমেন্ট মানে হচ্ছে ওই কোডটা জাস্ট হাইড হয়ে থাকবে, ওটা এক্সিকিউট হবে না, ব্রাউজার ওটাকে এক্সিকিউট করবে না, ওটাকে নাল হিসেবে এক্সিকিউট করবে, ওটা দেখাবে না, আমাদের ব্রাউজারে শো করবে না। তো কমেন্টের ব্যাপারটা আমি একটু দেখাই, সেটা হচ্ছে লেস দেন দিবেন, চিহ্ন, তারপর হচ্ছে হাইফেন, ডাবল হাইফেন, তারপর একটা স্পেস দিয়ে ডাবল হাইফেন, তারপর গেটার দেন। এই এতটুকু লিখলেই এর মধ্যে আপনি যেটাই লিখবেন না কেন সেটা আর আমাদের ব্রাউজার শো করবে না। এখন এই পুরোটাকে যদি আমরা কপি করি, এই জোনটাকে মার্ক সহ কপি করে যদি এই কমেন্টের মধ্যে পেস্ট করি, তাহলে আমরা আশা করছি যে এই যে লাস্টে যে আমাদের এটা মার্ক যুক্ত যে H1 সেটা আর আমাদের
শো করবে না। এখন এটাকে আমরা কেটে দেব। আচ্ছা, এখন থেকে আমি সেভ করব কন্ট্রোল এস দ্বারা। আপনারা হয়তো মনে করবেন যে আমি সেভ করছি কিনা, তো বারবার আমি ফাইলে গিয়ে সেভ করব না, যেহেতু কাজের ক্ষেত্রে বড় প্রজেক্টের ক্ষেত্রে আমাদের অনেক কিছু শর্টকাট করে নিতে হয় কিবোর্ডে, সেহেতু আমি কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে নিলাম। সেভ হয়ে গেছে। এখন ব্রাউজার এটাকে আমরা রিলোড দিয়ে দেখি। আমাদের এখন উচিত হচ্ছে, যেহেতু এই টেক্সটটা আমাদের কমেন্টের মধ্যে আছে, সেহেতু এটা আমাদের আর শো করবে না। রিলোড দিই, হ্যাঁ, শো করছে না। এটা হচ্ছে কমেন্টের কাজ। আবার কখনো যদি আমাদের মনে হয় যে না, আমাদের এই টেক্সটটা আমাদের দরকার, এখন আমাদের ব্যবহার হবে প্রজেক্টে, তখন আমরা জাস্ট হচ্ছে এই মার্কের মধ্যে টেক্সটটাকে নিয়ে কন্ট্রোল এক্স দ্বারা নিয়ে নিলাম, বাইরে পেস্ট করলাম, মার্কটা এখানে থাকলো, জাস্ট এখানে কন্ট্রোল এক্স দিয়ে সেভ করে নিয়ে এটা রিলোড দিলাম, তাহলে এই যে আমাদের আবার টেক্সটটাকে দেখাচ্ছে। তো কমেন্টের খুব প্রয়োজন আছে অনেক সময় আমাদের বড় প্রজেক্টের ক্ষেত্রে। কাজের সুবিধার্থে আমরা অনেক সময় অনেক কিছু লিখে রাখি টেক্সট, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে এটা যখন যারা প্রোগ্রামার তারা ওই টেক্সট লেখাটা দেখলে বুঝতে পারেন ওটা নোট আকারে লেখা হয় যে ওই পোর্শনে বা ওই পার্টে কি কাজ করা হয়েছে, সেক্ষেত্রেও এই কমেন্ট ট্যাগটা ইউজ করা হয়। এখানে বড় প্রজেক্টে যখন আপনারা কাজ করবেন দেখবেন যে প্রচুর এই কমেন্ট ট্যাগ ইউজ করা হয়। একটা পার্ট, কোনো একটা ফাংশন, একটা ওয়েবসাইটের কাজ করতে নিলেই সেটা প্রথমেই এরকম কমেন্ট দিয়ে এখানে কিছু নোট রাখা হয় যেখানে কি কাজ করা হয়েছে। কারণ ওই প্রজেক্টটা নিয়ে যখন অন্য ডেভেলপার কাজ করবে তখন সে খুব ইজিলি বুঝতে পারে কমেন্টে নোটটা পড়ে যে এখানে এই পার্টের কাজটা করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আজকে বুঝলাম যে কমেন্টের ব্যবহারটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা ট্যাগ। তো এটা আপনারা ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন। আচ্ছা, নেক্সটে আমরা আজকে সবগুলো ট্যাগই খুব ইম্পর্টেন্ট। গতদিনও আমাদের খুব ইম্পর্টেন্ট ট্যাগ আমরা শিখেছি, আজকেও যে কটা ট্যাগ শিখবো খুবই ইম্পর্টেন্ট। এগুলা একটাও মিস দিবেন না। আশা করি সবাই খুব ভালোভাবে এগুলো প্র্যাকটিস করে নেবেন। এগুলোর প্রচুর ব্যবহার আছে আমাদের কোনো প্রজেক্টে কাজ করতে নিলে, বড় প্রজেক্টে, ছোট প্রজেক্টে, যেটাই হোক না কেন, প্রজেক্টের ক্ষেত্রে প্রচুর পরিমাণে এই ট্যাগগুলোর ব্যবহার আছে। হ্যাঁ, সেহেতু এগুলো কোনো কিছু স্কিপ করবেন না, খুব ভালোভাবে বুঝে নেবেন। দরকার হলে একটা ভিডিও বারবার টেনে টেনে দেখবেন, রিপিটেড দেখবেন, তারপরে এটা বুঝে নেবেন। আর যদি মনে করেন যে না, এটা বুঝতে পারছেন না, সমস্যা হচ্ছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট, হোয়াটসঅ্যাপ, আমাদের ওয়েবসাইটের পেজ, আমাদের ইমেল সবকিছু দেয়া আছে। তাছাড়া আমাদের ফেসবুক পেজও দেয়া আছে অফিসিয়াল, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। এছাড়া আপনি ভিডিওর নিচে কমেন্টস আমাদের দিতে পারেন কি সমস্যা আপনার হচ্ছে, আমরা এটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট আমরা একটা খুব ইম্পর্টেন্ট আরেকটা ট্যাগ, সেটা হচ্ছে এই ট্যাগ লেস দেন। এই যদি আমি জাস্ট লিখি তাহলে আমাদের যে এই ট্যাগটা চলে আসছে। এখন জাস্ট এখানে গিয়ে যদি আমি ক্লিক দিই তাহলে পুরো আমাদের ট্যাগটা চলে আসবে। এই যে দেখেন এই ট্যাগ href হচ্ছে, এই ট্যাগের ব্যবহার হচ্ছে যখন আমরা একটা কোনো লিঙ্ক নিয়ে কাজ করি, একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখানোর প্রয়োজন অনুভব করি, তখন আমরা এই ট্যাগটা ব্যবহার করি। আচ্ছা, চলো আমরা ব্যবহারটা দেখি। এই ট্যাগের মধ্যে দেখেন এই যে
href, এই hrefটাকে কিন্তু বলা হয় অ্যাট্রিবিউট। তার মানে কোনো ট্যাগের মধ্যে যখন এক্সট্রা কিছু আপনার টেক্সট থাকে সেটাকে আমরা বলি অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট গুলোর আলাদা ফাংশনালিটি আছে। ওকে, তাহলে এখানে একটা লিংক আমরা তৈরি করি। আমার যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটার লিংকটা আমি তৈরি করার চেষ্টা করছি। এখানে আমরা লিংকটা দিয়ে দিই https://www.dignifiedsoft.com। আমাদের লিংকটা লেখা হয়ে গেছে। এখন এই লিংকটা কোথায় দেখাবো সেটা হচ্ছে এখানে একটা আমরা টেক্সট লিখে দিই dignified software, এই টেক্সটটাকে একটা আমরা লিংক করে দিলাম। এই টেক্সটটাতে কেউ ক্লিক দিলে পরে এই লিংকে নিয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এটাকে সেভ করে নিলাম। সেভ করে নিয়ে এখন এটাকে রিলোড দিই, দেখি কি দেখায়। ওকে, এই যে রিলোড আমাদের চলে আসছে ডিগনিফাইড সফটওয়্যার। দেখেন এটা একটা লিংক তৈরি হয়ে গেছে। এখানে আমি যখন মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি দেখুন এখানে আমাদের খুব সুন্দরভাবে দেখাচ্ছে নিচে যে https://www.dignifiedsoft.com। তার মানে হচ্ছে আমাদের এই লিংকটা এই টেক্সট ডিগনিফাইড সফটওয়্যারের টেক্সটটা পেয়ে গেছে। এখন জাস্ট এখানে ক্লিক দিলে পরে ওই লিংকে আমরা চলে যেতে পারবো। ক্লিক দিলাম, দেখুন আমাদের ওয়েবসাইটের সাইডে নিয়ে চলে যাবে। এই যে খুব সুন্দরভাবে আমার এই ওয়েবসাইটে নিয়ে চলে আসছে। আচ্ছা, যখন আমরা ওয়েবসাইটে নিয়ে আসছে আমি একটু আপনাদের বলে দিই, এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডিগনিফাইড সফটওয়্যারের। এখানে দেখতে পাবেন আমরা কি নিয়ে কাজ করি, বুঝতে পারবেন। এই প্রজেক্টটা পুরোটাই আমার নিজের করা, সম্পূর্ণ ডিজাইন ফাংশনালিটি যা কাজ আছে সম্পূর্ণ নিজে করেছি এবং এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা। ঠিক আছে, এটা লাইভে আছে দেখতেই পাচ্ছেন, যেহেতু লাইভ ডোমেন https লাইভ ডোমেন। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে https টা কি? https এটা হচ্ছে একটা সিকিউর লিংক বোঝায়। ঠিক আছে, https মানে হচ্ছে দেখেন হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এটা দ্বারা বোঝাচ্ছে যদি এখানে এস না থাকতো তার মানে এটা সিকিউর না। যখনই https এস থাকবে তখনই হচ্ছে এটা এসএসএল সিকিউর লিংক হিসেবে এটা কাজ করবে। তার মানে বোঝাচ্ছে এই ডোমেনটা হচ্ছে dignifiedsoft.com, এই ডোমেনটা হচ্ছে সিকিউর, এখানে ঢুকতে কোনো ধরনের প্রবলেম নাই। হ্যাঁ, যখন আপনি এই এসটা ব্যবহার করবেন না, এসএসএল ইউজ করবেন না, তখনই আপনাকে এটা http দেখাবে। http মানে হচ্ছে ওটা কোনো সিকিউরিটি দিচ্ছে না। হ্যাঁ, ওটা সিকিউর হতেই পারে নাও পারে, ওখানে অনেক ধরনের ভাইরাস থাকতে পারে। কিন্তু যখন https আপনাকে দেবে তখন ব্রাউজার আমাকে এটা বলে দিচ্ছে যে এটা সিকিউর ভাবে এটা আপনি ওপেন করতে পারবেন, এখানে কোনো ধরনের সমস্যা নেই। এটা হচ্ছে https এবং একটা লিংক লেখার নিয়ম হচ্ছে এটাই, এটা হচ্ছে ফরম্যাট https:// তারপরে www.dignifiedsoft.com, মানে আপনার যে ডোমেন আপনি ওই ডোমেনটা দিবেন হিসেবে। আচ্ছা, এখানে যদি আমরা প্রথম আলো.com দিই আর একটা আমরা লিঙ্ক দিই প্রথম আলো, সরি
প্রথম আলো.com, এটা যদি আমরা প্রথম আলো লিখে দিই, প্রথম আলো, এটাকে কন্ট্রোল দিয়ে সেভ করলাম এবং ব্যাকে যাই। ব্যাকে গিয়ে এই যে দেখো প্রথম আলো লিঙ্ক হয়ে গেছে, প্রথম আলোর লিঙ্কটা পেয়ে গেছে। যদি ক্লিক দিই, এই যে দেখো প্রথম আলো.com খুব সুন্দরভাবে পেয়ে গেছে। এই যে এদের লিঙ্কটা দেখেন, এরাও কিন্তু সেম ভাবে এদের ডোমেনের লিঙ্কটা ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে একটা লিঙ্ক কিভাবে তৈরি করতে হয় এবং সেটা একটা টেক্সটে আমরা ওটাকে দিয়ে দিতে পারি এবং টেক্সটে ক্লিক দিতে পারি, খুব সুন্দরভাবে লিঙ্কটা ওপেন হয়ে যাবে। আচ্ছা ওকে, তাহলে আমাদের হয়ে গেছে। এখন আচ্ছা এখানে আরেকটা জিনিস হচ্ছে, আপনারা খেয়াল করবেন যে আমাদের এই লিঙ্কটা কিন্তু এখানে আমাদের পেজে যাই, আমাদের এই লিঙ্কটা যখন আমরা ক্লিক দিচ্ছি তখন ওই ট্যাবে কিন্তু এটা রিলোড হচ্ছে, এটা আলাদা কোনো ট্যাবে রিলোড হচ্ছে না। আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে যে আমার এই ফাইলটা এখানে থাকবেই, যখন এখানে ক্লিক দিব এটা এক্সট্রা একটা ফাঁকা একটা ট্যাবে এটা ওপেন হবে। হ্যাঁ, তাহলে আমার পেজটাও থাকলো, ওয়েবসাইটটা থাকলো এবং পাশাপাশি আমাদের একটা নতুন ট্যাবে এটা ওপেন হলো। সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে লিখতে হবে টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট, যে টার্গেট চলে আসছে লিখলাম, এখানে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এই ওয়ার্ডটা যদি আমরা লিখে দিই, এটাকে কন্ট্রোল এস দিই, তাহলে দেখুন যে আমাদের খুব সুন্দরভাবে এটা এখন যদি আমরা দেখেন এখানে লিঙ্ক পেয়ে গেছে প্রথম আলোতে, যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদের এখন আশা করছি যে নতুন একটা ট্যাবে এটা ওপেন হবে। আমাদের এই পেজটা থেকে যাবে এখানে ব্রাউজারে, একটা নতুন ট্যাবে এই প্রথম আলো ওপেন হবে। এই যে দেখুন আমাদের পেজটা থেকে গেছে খুব সুন্দরভাবে নতুন একটা ট্যাবে পেজটা ওপেন হয়েছে। আমাদের এটা ওয়েবসাইট করার সময় এই কাজগুলো আমাদের প্রয়োজন হয়, সেজন্য এটা আমি একটু দেখাই দিলাম। আচ্ছা তাহলে আমাদের আজকে এই ট্যাগের দেখে ফেললাম। আরেকটা আমরা ইম্পর্টেন্ট দেখবো, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। আমাদের ওয়েবসাইটে অনেক সময় ইমেজ নিয়ে কাজ করার প্রয়োজন হয়, সেজন্য আমরা ইমেজ ট্যাগটা একটু দেখবো। লেস দেন এখানে যা আইএনজি লিখি, তাহলে ইমেজের আমাদের এটা চলে আসছে, জাস্ট এখানে ক্লিক দিই তাহলে এটা চলে আসছে, যে আমাদের পুরো ফরম্যাটটা চলে আসছে। এখন ইমেজের এটার মধ্যে দেখেছিলাম href একটা অ্যাট্রিবিউট, এখানে আমাদের লিঙ্ক দিতে হয়েছিল, যে লিঙ্কটা আমরা ওপেন করতে চাচ্ছি এই টেক্সটের জন্য। এখানে ইমেজের জন্য সোর্স একটা src সোর্স একটা হচ্ছে অ্যাট্রিবিউট আছে, এই সোর্সের এখানে হচ্ছে আমাদের ইমেজের পার্টটা দিতে হবে। খুব সুন্দরভাবে ইমেজের পার্টটা যদি আমরা দিই তাহলে আমাদের ইমেজটা ওপেন হবে। চলুন আমরা তাহলে আগে একটা ইমেজ নিই, যে ইমেজটা আমরা আমাদের এই পেজে দেখাবো। ওকে, আচ্ছা দেখুন আমার এখানে একটা ইমেজ আছে, আমার কোম্পানির একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে, এটাকে আমরা কপি করে নিলাম এবং আমাদের যে ফোল্ডার আছে ফোল্ডারের মধ্যে আমরা এটাকে পেস্ট করলাম। ওকে, তাহলে চলে আসলো। আচ্ছা এখন আপনাদের একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, এখানে অনেক স্টুডেন্ট এটা মিস্টেক করে, সেটা হচ্ছে এখানে পাথ এবং ফাইল নেমটা খুব সুন্দরভাবে দিতে হবে। আচ্ছা তাহলে এখানে পাথ কি, আমরা যেহেতু এই ইন্ডেক্স ফোল্ডার নিয়ে কাজ করছি এবং এটার সাথেই এই ইমেজ ফাইলটাকে আমরা নিয়ে নিয়েছি, তাহলে এখানে আমরা
এক্সট্রা ভাবে কোনো পাথ লেখা লাগবে না, জাস্ট আমাদের ইমেজের ফাইল নেমটা লিখলেই আমাদের হয়ে যাবে। এখন ইমেজের ফাইল নেমটা আপনারা এখানে একটা ক্লিক দিয়ে এটা যখন এটা অ্যাক্টিভ হয়ে আছে আর একটা যদি ক্লিক দেন দেখেন আমাদের খুব সুন্দরভাবে এটা সিলেক্ট হয়ে গেছে নেমটা। এখানে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিলাম এবং এখানে দিলাম। আচ্ছা, এরপরে এক্সটেনশন এটা দিতে হবে। ইমেজটা কোন এক্সটেনশনে আছে? ইমেজ এক্সটেনশন গুলো হচ্ছে জেপিজি, ডট জেপিজি হতে পারে, ডট পিএনজি হতে পারে, ডট গিফ হতে পারে। হ্যাঁ, তো এখন আমরা এটা কিভাবে দেখবো যে এই ফাইলটা, ইমেজ ফাইলটা কোন এক্সটেনশনে আছে? হ্যাঁ, আচ্ছা, এখানে যদি আমরা এটা জাস্ট রেখে দিই কার্সারটা এই ফাইলের উপর, দেখেন আমাদের এখানে একটা নোট দেখাচ্ছে আইটেম টাইপ জেপিজি ফাইল। আইটেম টাইপ প্রথমে দেখেন লিখে আছে আইটেম টাইপ জেপিজি ফাইল। অথবা এটাতে আমরা রাইট ক্লিক দিব এবং প্রপার্টিতে আমরা যাব। ঠিক আছে, এই যে প্রপার্টিতে যাব, গেলে আমরা এই যে এখানে ফাইল নেমটা পাবো, পুরো নেমটা। এখানে যেন কোনো ধরনের মিস্টেক না হয়, যেটা যেভাবে আছে এই আন্ডারস্কোর যদি স্পেস থাকে, যা কিছু যেভাবে থাকবে সেভাবেই পুরোটাকে কপি করতে হবে। একটা মিস্টেক হইলে পরে এই ফাইলটার পাবে না, ইমেজটার ওপেন হবে না। আচ্ছা, তাহলে আমাদের নেমটা পেয়ে গেছি। আচ্ছা, এবার দেখেন এখানে যে টাইপ অফ ফাইল জেপিজি, যে ডট জেপিজিটা আমাদের লিখতে হবে। তাহলে এই নামটা পুরোটা দিতে হবে, পরে ডট এই জেপিজি লিখতে হবে, তাহলে আমাদের ফাইলটা পেয়ে যাবে খুব সুন্দর করে। তাহলে আমরা এখানে নামটা লিখেছি, এবার এখন ডট জেপিজি লিখলেই এটা আমাদের ইমেজটা পেয়ে যাবে। ওকে, ঠিক আছে, এখন আশা করছি এটাকে আমরা এখন সেভ করে নিলাম। এবার আমাদের ব্রাউজারটা যদি রিলোড দিই, দেখে আমাদের আশা করি ইমেজটা চলে আসবে। ওকে, এই যে সুন্দরভাবে আমাদের ইমেজটা চলে আসছে, যে প্রথম আলোর পরে ইমেজটা চলে আসছে। আচ্ছা, এখন এটা দেখেন আমাদের বোঝার খুব সমস্যা হচ্ছে যে প্রথম আলোর সাথেই একবার ইমেজটা চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে একটা কাজ, যে আমরা এর আগে এই কাজটা করেছি, এটাকে নিচে আমরা বিআর, তার মানে বিআর ট্যাগের কাজটা কি ছিল, যে একটা লাইন গ্যাপ দেবে। কন্ট্রোল এস দিই এবং এটাকে যদি রিলোড দিই, দেখেন একটু ফাঁকা হয়েছে। আচ্ছা, এটাকে যদি আমরা আরো কয়েকটা দিয়ে দিই, একটু গ্যাপ হবে, 3টা দিলাম, রিলোড দিই, এই যে অনেকটা ফাঁকা হয়ে গেছে, খুব সুন্দর করে একটা স্পেস পেয়ে গেছে, ভালো লাগছে, প্রত্যেকটা কাজ আলাদাভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, এখন ইমেজটা তো অনেক বড়, ইমেজটাকে একটু ছোট করে নিই। এখানে একটু স্টাইলে একটু কাজ করি, জাস্ট উইডথটা দিব আমরা। স্টাইলের আমরা আলাদাভাবে অনেক কাজ করব, এখন আপাতত আমরা স্টাইলের কাজ দেখাবো না। ইমেজটাকে একটু ছোট করার জন্য শুধু উইডথ আর হাইটটাকে আমরা একটু ডিফাইন করে দিব। এটা হচ্ছে 300। কন্ট্রোল এস দিলাম, এটাকে রিলোড দিলে সুন্দর একটা সাইজ, 400 হচ্ছে উইডথ, 300 হচ্ছে হাইট আমাদের দেখাচ্ছে। এগুলো হচ্ছে পিক্সেল। হ্যাঁ, এটা একটা হচ্ছে পিক্সেল, এটা পিক্সেল না লিখলে ওখানে কোনো সমস্যা নেই, পিক্সেল আকারে এটা দেখাচ্ছে 400 পিক্সেল উইডথ, 300 পিক্সেল হাইট। ওকে, এটা হচ্ছে আমাদের ইমেজ। এখন আমাদের ম্যাক্সিমাম যেটা হয়, যে আমাদের এই যে এই ফোল্ডারে, এটাই আমাদের অ্যাকচুয়ালি যেমন HTML কোর্স, এটা আমাদের প্রজেক্টের ফোল্ডার নেম হয়, এবং এর আন্ডারে এই যে এরকম ইন্ডেক্স, নিউ, এই ধরনের পেজগুলো থাকে, এবং এর সাথে সিএসএস এর জন্য স্টাইল একটা ফোল্ডার থাকে, ইমেজের জন্য ইমেজ একটা ফোল্ডার থাকে, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের জন্য একটা স্ক্রিপ্ট একটা ফোল্ডার থাকে,
তো বড় প্রজেক্ট করতে গেলে আমাদের খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে কাজ করতে হবে, তাছাড়া হযবরল হয়ে যায়, প্রজেক্ট গুলো ভালোভাবে হয় না। সেহেতু আমরা এই দেখা যাচ্ছে যে আমাদের এখানে এই পেজে আরো আমাদের ইমেজ দেখাতে হইতে পারে, তখন আমাদের এটা সমস্যা হয়ে যাবে খুঁজে খুঁজে বের করা এই ফোল্ডারের মধ্যে থেকে। হ্যাঁ, এই কারণে সব ইমেজ গুলোকে একটা এর মধ্যে একটা ফোল্ডারের মধ্যে একটা আমরা নিয়ে একটা ফোল্ডার নিব, ফোল্ডারের নামটা দিব ইমেজ। এখানে অনেকগুলো ইমেজ থাকবে এবং এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেব ইমেজের মধ্যে। সুন্দরভাবে আমাদের এই ইমেজের মধ্যে এটা দেখাচ্ছে। এখন যদি আমরা এটাকে রিলোড দিই তাহলে কিন্তু এই ইমেজটা পাবেন, কারণ এই পাথটা চেঞ্জ হয়ে গেছে। পাথটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে, যে প্রথমে আমাদের এটা এই ইন্ডেক্স আমাদের পেজ নিয়ে কাজ হচ্ছে, এখানে আমাদের এই ইমেজটা ছিল একই আমাদের পাথের মধ্যে, এখন সেটা একই পাথ নাই, এখন হচ্ছে ইন্ডেক্সটা এই ফোল্ডারের মধ্যে আছে এইচটিএমএল কোর্সের মধ্যে, এবং ইমেজটা চলে গেছে এই এইচটিএমএল কোর্সের মধ্যে একটা ফোল্ডার আছে ইমেজ, এই ইমেজের মধ্যে এই ইমেজটা আমরা এখন রেখে দিয়েছি। তাহলে যদি আমরা এখন রিলোড দিই তাহলে এটা উচিত হবে এটা ইমেজটা পাবে না, রিলোড দিয়ে একটা এই যে পাচ্ছে না। ঠিক আছে, এখন এটাকে পাওয়াতে হলে আমাদের সুন্দরভাবে পাথ দিতে হবে। এখন পাথটা কিভাবে দিতে পারি, আমরা সামনে একটা স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে আমরা ফোল্ডারের নামটা দিব ইমেজ, এখানে আরেকটা আমরা স্ল্যাশ দিব। এবার এটাকে সেভ করলাম, রিলোড দিলাম, আচ্ছা এখানে আমাদের একটা ডি ছুটে গেছে, ডিটা দিয়ে দিই। আচ্ছা অটোডেস্ক আবার সেভ করলাম, এবার যদি রিলোড দিই আশা করি ইমেজটা পেয়ে যাবে। না আমাদের এখনো পাচ্ছে না, আচ্ছা দেখি আমরা একটু ইমেজ আন্ডার আমাদের ফোল্ডারটা হচ্ছে ডিগনিফাইড কভার ফটো। সরি এখানে স্ল্যাশ হবে না, এখানে যেহেতু একই ইসে আছে রুটের মধ্যে আছে। এবার যদি কন্ট্রোল এস দিই, এটাকে আমরা রিলোড দিই, এই যে পেয়ে গেছে। হ্যাঁ, এটা যদি ওই ফোল্ডারের এই এইচটিএমএল ফোল্ডারের বাইরে গিয়ে যদি ওই ইমেজ ফোল্ডারটা থাকতো তাহলে আমাদের স্ল্যাশ লাগতো, যেহেতু এর মধ্যেই এইচটিএমএল কোর্সের মধ্যেই ইমেজটা আছে সেহেতু আমাদের স্ল্যাশ দেওয়ার প্রয়োজন পড়ে। আচ্ছা এবার আমরা যদি দিই, এই আমি বলছিলাম যে এই পাথটাও সঠিকভাবে দিতে হবে এবং নেমটাও সঠিকভাবে দিতে হবে। নেম যদি আমরা একটু ভুল করি, দেখেন যদি আমি ডিটা কেটে দিই এবং এটাকে সেভ দিই, এটা ঠিকভাবে আর পাবে না, এই যেটা পাচ্ছে না। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে যে একটা ভালো প্রোগ্রামের সব থেকে ভালো লক্ষণ হচ্ছে সে ভালোভাবে তার ভুলগুলো প্রোগ্রাম করার ক্ষেত্রে, কোড করার ক্ষেত্রে যে ভুলগুলো হবে এক্সিকিউশনের সময় সেগুলো ধরতে পারবে। এখন এটা কিভাবে ভুলগুলো আমরা ধরতে পারি, দেখেন যে আমাদের ইমেজটা পাচ্ছে না, তাহলে এটাকে কিভাবে আমরা এটা পেতে পারি,
আচ্ছা, আমার মনে হয় আজকের ক্লাসটা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে। আমরা এই ক্লাসটা আর খুব বেশি লম্বা না করি, আজকে এই পর্যন্ত রাখি। অনেক ইম্পর্টেন্ট আমরা ট্যাগ দেখলাম, কমেন্টস করা দেখলাম, এগুলোকে খুব ভালোভাবে আমরা প্র্যাকটিস করি এবং পরবর্তী ক্লাসের জন্য আমরা প্রিপারেশন নিই। ক্লাস করতে নিলে যেন এগুলো আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে ওই পরবর্তী টিউটোরিয়াল গুলো যেন দেখা শুরু করি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।